তুষার ভাই, আপনার কাছে একটু আসি। আজকে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছেন, সেখানে তিনি হ্যাঁ ভোটের জন্য, ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন এবং বলেছেন যে নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনাদের হাতে, হ্যাঁতে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। আপনার কাছে একটু জানতে চাইবো যে আসলে দরজা খুলবে কিনা, আর খুললে সেই বাংলাদেশটা কেমন হবে? দরজা খুলবে নাকি বন্ধ হবে এই সিদ্ধান্ত নেওয়ার কথা জনগণের। এইখানে কারোই সরাসরি গণভোটের পক্ষে বা বিপক্ষে দাঁড়ানোর উচিত না। যেমন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, এটা আমার সিদ্ধান্ত, আমি কোন দিকে ভোট দিব, হ্যাঁ অথবা না, তারও তাই, আপনারও তাই। যে কাজটি করা দরকার সেটি হচ্ছে গণভোট দিলে হ্যাঁ কার পক্ষে বলছি, কি কি বিষয় রয়েছে, এটা ভালো করে জানাতে হবে সবাইকে। আর না তো বলা মানে হচ্ছে যা বলা হলো হ্যাঁ সেগুলোর উল্টা। তো সেই কাজটা কিন্তু হয় নাই। গণভোটে মানুষ কি প্রশ্নে হ্যাঁ দিচ্ছে এটা সাধারণ মানুষ ভালো করে জানে না। কারণ এক লাইনে আপনি যদি বলে দেন নতুন বাংলাদেশ তৈরি হবে গণভোট হ্যাঁ বললেই, তাহলে হ্যাঁ না দরকার কি? আপনারা তো জানেনই যে এটা করলে নতুন বাংলাদেশ হবে। সরকার তো সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে, এমনকি বিদ্যালয়ের মাধ্যমেও তারা আসলে প্রচারণার চেষ্টা করছে জানানোর জন্য আসলে এই প্রশ্নগুলোতে কি আছে। গণভোট আয়োজনের জন্য পাবলিক ফান্ড খরচ হবে, গণভোটে মতামত ম্যানুফ্যাকচার করার জন্য পাবলিক ফান্ড খরচ হবে না, এটা উচিত না। কেননা একটা দেশে আপনি যদি গণভোট করেন তাহলে এই জনগণের মধ্যে না ভোটেরও লোক আছে, এটা জেনেই তো আপনি না রেখেছেন, ভোট করা হচ্ছে। তার মানে সরকার হ্যাঁ দলেরও সরকার, সরকার না দলেরও সরকার। সরকার তো শুধু হ্যাঁ দলের সরকার না, কারণ এই সরকার হচ্ছে অন্তর্বর্তী এবং এই সরকার হচ্ছে সকলের প্রতি সমান আচরণ করবেন এরকম একটি প্রত্যাশা। যদি তাই হয় তাহলে হ্যাঁ দলের সরকার এবং না দলের সরকার, দুই দলেরই সরকার। তারা তারা শুধু অপেক্ষা করবেন মানুষ হ্যাঁ বলে নাকি না বলে সেটা দেখার জন্য। কিন্তু তারা নিজেরা আগেই হ্যাঁ ভোট দিয়ে তারপরে হ্যাঁ যাত্রা শুরু করেছেন। এইটা যদি তারা করেন তাহলে তারা আসলে একটা পক্ষ নিয়েছেন। এখন এই সরকার তাহলে এই জনগণের মধ্যে যারা নায়ের দলে আছেন তাদের বিপক্ষে। তো তার মানে সরকার এই দেশের একটা সংখ্যক জনগণ যারা না বাক্সে হয়তো ভোট দিতেন তাদের বিরুদ্ধে, এটা সরকার বলেছে বলে তারা সরকারি টাকা খরচ করছে। কিন্তু সমস্যা হচ্ছে যে টাকা তারা খরচ করছে সেখানে হ্যার লোকেরও টাকা আছে, নার লোকেরও টাকা আছে। তাহলে হ্যার পক্ষে প্রচারণা চালালে নার পক্ষে প্রচারণা করেন, তাই না? কারণ টাকা তো দুইজনেরই, টাকা তো একজনের না। একদম এর সাথে রিলেটেড একটা প্রশ্ন আসলে চলে আসে যে তফসিল ঘোষণার পর সকলের প্রত্যাশা ছিল বা রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা ছিল যে এই সরকার একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা আসলে পালন করবে, কিন্তু আমরা দেখেছি তফসিলের পর তিনি কখনো বলছেন যে তরুণরা এবার জয়লাভ করবে, জয়ী হয়ে তারা আসবে, মন্ত্রী হবে, এ ধরনের কথাও তার কাছ থেকে যখন শোনা যাচ্ছে। বা এই যে হ্যাঁ ভোটের প্রচারণা নিয়েও নানা ধরনের প্রশ্নের উদ্রেক হয়েছে। আপনার কাছে কি মনে হয় তিনি কি আসলে সেই ভূমিকাটা যথাযথ পালন করতে পারছেন? তার কাজের কোনো মূল্যায়ন আসলে করা উচিত না। এই জন্য যে তাকে সকলে মিলে ওইখানে দিয়েছেন, উনি যা করবেন সেটাই আমাদেরকে মানতে হবে এবং সেটাই বলতে হবে যে যা উনি করেছেন এতটুকু ওনার করার কথা ছিল, এইটুকুই উনি করবেন এবং এইটুকু উনি পেরেছেন। আমি মনে করি তিনি যা করেছেন তার মতো করে করেছেন, আমি এর কোনো সমালোচনা করতে চাই না। কিন্তু যখন নির্বাচন চলে গিয়েছে নির্বাচন কমিশনের হাতে, তখন যদি দেশের সরকার প্রধান বলেন যে সব কিছু পরিকল্পিতভাবে হয়েছে এবং এই পরিকল্পনার মধ্যে তরুণরা একটা দল তৈরি করেছে এবং সেই দল থেকে অনেকে ইলেকশন করবে এবং সেই ইলেকশন থেকে অনেকে পাশ করবে এবং অনেকে পাশ করলে তারা মন্ত্রীও হবে, অনেকে পাশ করবে এই আশাবাদ কেউ ব্যক্ত করতে পারেন। কিন্তু মন্ত্রী যে হবে এইটা কি করে কেউ বলতে পারে? এটা তো কেবলমাত্র জামাতপন্থী জোটের লোক বলতে পারে, তাই না? কারণ তখন তারা জামাতের জোটে ছিলেন এবং এখনো আছেন। তাহলে এটা তো জোটের সিদ্ধান্ত। তাহলে কি কেউ কেউ জানে যে যদি জামাত জেতে কারা মন্ত্রী হবে কারা হবে না? এটা আমরা জানি না আসলে। এখানে তারেক আছে, তারেক ভালো বলতে পারবে কে জিতলে কে মন্ত্রী হবে। এইটা মনে হয় আমরা জানি না। আমরা শুধু এতটুকু জানি যে যদি বিএনপি জেতে তাহলে তারেক রহমান সম্ভাব্য প্রধানমন্ত্রী এবং যদি জামাতপন্থী জোট যারা তারা যেতেন তাহলে সম্ভাব্য প্রধানমন্ত্রী শফিকুর রহমান সাহেব। এর বাইরে তো আমরা আর বাকি কোনো মন্ত্রীদের নাম ঠিকানা জানি না। কিন্তু তিনি যদি এই ইশারা করেন তাহলে এটা আসলে নির্বাচনে ইনফ্লুয়েন্স করার মতোই, কারণ তার মুখ থেকে কিছু বের হলে মানুষ তো সেটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে। উনি যখন বলেছেন 3টা শূন্য হবে, মানুষ ভেবেছে সত্যি সত্যি 3টা শূন্য হবে। উনি যখন বলেছিলেন এক সময় নোবেল প্রাইজ পাওয়ার পরে, আমি ওনার প্রত্যেকটা বক্তৃতা শুনতাম, এখনো শুনি। উনি বলেছিলেন যে এই যে 2020 সালের 21 সালের মধ্যেই, সম্ভবত 2020-21 সালের মধ্যেই, মানে আগামী 15 বছর এর মধ্যেই দারিদ্র জাদুঘরে যাবে। আমরা তো দারিদ্রকে জাদুঘরে যেতে দেখি নাই।
এবং সারা পৃথিবীতে দারিদ্র্য বেড়েছে, বাংলাদেশেও তার সময়ই দারিদ্র্য বেড়েছে, এটা বিশ্ব ব্যাংক এবং প্রায় অন্যান্য যারা 6 কোটি আন্তর্জাতিক মানুষ। সংস্থা তারা বলেছে যে বাংলাদেশে দারিদ্র্য বেড়েছে। তো তিনি যখন বলেছেন আমরা বিশ্বাস করেছি, তারপরে তিনি যখন আবার বলেছেন শূন্য, 3টা শূন্য হবে, বিশ্বাস করেছি। তারপর উনি যখন বলেছেন মন খুলে সমালোচনা করতে, আমার এক বন্ধু আনিস আলমগীর মন খুলে সমালোচনা করতে গিয়ে কোথায় আছেন আপনারা জানেন। তো আমরা সবসময় তাকে বিশ্বাস করি, এখনো বিশ্বাস করছি যে এই নির্বাচনে তিনি নিরপেক্ষ, তার সরকার নিরপেক্ষ আচরণ করবেন। তবে তার উপদেষ্টাদের অনেকেই নিরপেক্ষ আচরণ করছেন না। যে 3জন তরুণ উপদেষ্টা তার এই অন্তর্বর্তী সরকারে ছিলেন, তারা পদত্যাগ করেই তাদের দলীয় পরিচয় আবির্ভূত হয়েছেন। তার মানে তারা সবসময় দলীয় পরিচয় ছিলেন এবং তাদের মধ্যে সামান্য মতবিরোধও আমরা লক্ষ্য করেছি। যাকে নিয়ে তিনি নিউ ইয়র্ক গিয়েছিলেন, তিনি সেই দল ছেড়ে চলে গিয়েছেন। তো যদি সব কিছু ওয়েল প্ল্যান্ডই হয়, তাহলে এই ওয়েল প্ল্যান্ড দল থেকে তাসনিম যারা বেরিয়ে যায় কেন? তাহলে এই ওয়েল প্ল্যান্ড দলের মধ্যে আমরা অদ্ভুত সব কথাবার্তা শুনি কেন? এই ওয়েল প্ল্যান্ড দলের মধ্যে আমরা দেখি যে এক ধরনের আদর্শিক মতবিরোধ তৈরি হয়েছে এবং এই ওয়েল প্ল্যান্ড দল, ওয়েল প্ল্যান্ড অ্যাক্টিভিটি যারা করতে পারে, তারা কি করে নারী অধিকার বিরোধী একটা সংঘে যোগ দেয়, যেখানে নারী সংস্কার কমিশনের রিপোর্ট পাশ করার পরে নারীদেরকে কুৎসিত ভাষায় গালাগাল করা হয়েছে। তো এটাও কি প্ল্যানিং এর অংশ ছিল যে ওয়েল প্ল্যান্ড, যে তারা নারী অধিকার বিরোধী একটা সংঘের সঙ্গে যুক্ত হয়ে যাবেন এবং তাদের দল থেকে অনেক ফোর ফ্রন্টে থাকা নারীরা বেরিয়ে যাবেন? এবং একজন নারীকেও তারা আসলে নমিনেশন দিয়ে দেখায়নি যে না, তারা নারীদের সঙ্গে আছে। আমি একটু জনাব তারেক রহমান আপনার কাছে একটু আসি, একই বিষয় নিয়ে গণভোটের বিষয়টা নিয়ে আপনার একটু মন্তব্য জানার চেষ্টা করবো যে গণভোট নিয়ে আপনার অবস্থানটা আসলে কীরকম এবং হ্যাঁ নার যে প্রচারণাটা, আসলে হ্যাঁ ভোটেরই তো মূলত প্রচারণাটা হচ্ছে, যেটি হওয়া উচিত। আপনার কাছে কি মনে হয় এই প্রচারণাটা কেমন হচ্ছে? জি, অনেক ধন্যবাদ। আমি এই সংস্কার গণভোট এই বিষয়টাতে আমার মনে হয় যে ডক্টর ইউনূস বাংলাদেশকে ধারণ করেন না। আমাদের যে সংস্কার আলোচনা, সেই সংস্কার আলোচনায় যেইভাবে জুলাই সনদটা ছিল, এটাকে বিকৃত করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। কখন পরিবর্তন করা এটা হয়েছে? আমাদের স্বাক্ষরের পরে পরিবর্তন করা হয়েছে, আচ্ছা, যেটা একবারে নীতি বহির্ভূত। আমরা যা স্বাক্ষর করেছি, উনি যেটা পরিবর্তন করেছেন সেটা আমাদের স্বাক্ষরিত বলে প্রচার করছেন, কিন্তু এটা পরিবর্তিত। যদি সত্যিকার অর্থে ডক্টর ইউনূস এবং তার সরকার সংস্কার চাইতেন, তাহলে এই জুলাই সনদের মধ্যে আমি না বলবো এমন উপকরণ ঢুকাতেন না। এই জুলাই সনদের মধ্যে আমি না বলবো এরকম উপকরণও আছে, আমি হা বলবো এরকম উপকরণও আছে। তার মানে উনি চান না এটা বিজয় হোক, এটা পাশ হোক। বাস্তবে উনি এমন একটা কেওয়াস চান, এমন একটা ঝগড়া চান, যাতে করে সেই ঝগড়ায় দেশের মানুষ অতিষ্ঠ হয়ে বলে যে এর চেয়ে ডক্টর ইউনূসের সরকার ভালো ছিল। উনি সেই রকম একটা সিস্টেম ডেভেলপ করেছেন। এটা জামাতের সকল নেতাকর্মী বলতে পারবে না, তাদের সকল মতামত এখানে আছে। এখানে বিএনপির লোকেরা বলবে না, তারা যা যা সমর্থন করেছে তাদের সব কিছু আছে। অর্থাৎ প্রত্যেকটি দল অপছন্দ করবে এই রকম উপাদানের ভেতরে রেখে দিয়েছেন। সব মতকে নিয়ে কি একটা সংস্কার আসলে হওয়া সম্ভব ছিল কিনা? আমরা সকল বিষয়ে একমত নয়, কিন্তু আমরা তো কিছু কিছু বিষয়ে একমত ছিলাম। সেগুলোকে আলাদা করা তো হয়নি? সেই কিছু কিছু বিষয়ে একমতগুলোকে আপনি জুলাই সনদে আনতেন, তাই না? এবং এই পুরা সংস্কার আলোচনায় ডক্টর ইউনূস কোনোদিন এই আলোচনায় অংশগ্রহণ করেননি। এবং উনি যেদিন এসেছেন ছবি তোলার জন্য আসছেন, এসে ওনার দূরে বক্তব্য বলে গেছেন, কিন্তু যারা সংস্কার আলোচনায় স্টেক হোল্ডার ছিল তাদের কোনো মতামত গ্রহণ করেন নাই। তো এর এর এবং কি আমাদের যারা উপদেষ্টারা, যাদের দিকে মানুষ তাকিয়েছিল তারা এই দেশটাকে সংস্কার করবে, তারাও এই সংস্কার আলোচনায় অংশগ্রহণ করেননি, একটা দিনও একটা মতামত রাখেননি। তো সুতরাং এটা না সরকারের প্রতিনিধিত্ব করে, না সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে, না আমাদের এখানে তো যারা সংস্কার আলোচনায় ছিলাম তারা তো আর সকল জনগণের মানে হলো প্রতিনিধি না ওখানে। ভাই, আমরা তো দেখতে পাচ্ছি, একেবারে খোলা চোখে দেখতে পাচ্ছি যে একমাত্র সরকারি হ্যাঁ ভোটের জন্য, গণভোটে হ্যাঁ কে জয়যুক্ত করার জন্য সর্বোচ্চ যে প্রচারণা সেটি আসলে চালাচ্ছে। আর কোনো রাজনৈতিক দলকেও আমরা সেভাবে আসলে দেখছি না। আমি বলছি এই গণভোট যেটা হচ্ছে না, এই দেশে তো গণভোট নিষিদ্ধ হয়েছিল, যে গণভোট আর হবে না, গণভোট বৈধ না, গণভোটের প্রচলন বাতিল হয়ে গিয়েছিল।
গণভোট কেন বাতিল করা হয়েছে এইটা এইবার বাংলাদেশের মানুষ বুঝবে। ও গণভোট এত বিচ্ছিরি, এই জন্য এটা বাতিল করা হয়েছিল। আমরা তো এটা শুনতাম বাতিল করা হয়েছিল, কিন্তু আমরা সশরীরে দেখলাম যে গণভোটে কিভাবে ব্যালট চিরে চিরে সরকারি কর্মকর্তারা বক্সে ঢুকায়। এটা এই দেশের মানুষ এবার দেখবে, আপনারা দেখবেন এটা, ঠিক আছে? জি, অসংখ্য ধন্যবাদ। তো সবাই আমি একটু নির্বাচন কমিশনের বিষয়ে আসতে চাই যে প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ বা অবৈধ ঘোষণা নিয়ে যে আসলে বিতর্কটা তৈরি হয়েছে ঋণখেলাপি এবং দ্বৈত নাগরিকত্বের বিষয়ে, এটি নিয়ে তো আসলে নানা ধরনের অভিযোগও আসলে আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আমরা এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে বলতে শুনেছি যে বড় প্রার্থীদের বাঁচাতেই ইসি নানা প্রক্রিয়া অবলম্বন করছে, পুরোটা পরিকল্পিত নাটক মঞ্চস্থ করেছে এবং বলিউডের মতো সিচুয়েশন তৈরি করা হয়েছে, এবং এই পরিস্থিতি চলতে থাকলে এনসিপি নির্বাচন করবে কিনা তা পুনর্বিবেচনা করা হবে। তাদের পক্ষপাত দুষ্টের, ইসির যে পক্ষপাত দুষ্টের আসলে অভিযোগ তারা করেছে। আমার মাঝে মাঝে বেশ মজা লাগে আধিপত্যবাদী ভারতের বলিউডের উদাহরণ কেন দেয়, তাই না? বলিউড ছাড়া আর কোথাও ছবি হয় না এগুলো নিয়ে, তার মানে বসে বসে বলিউড সবাই বসে বসে দেখে। আধিপত্যবাদী ভারত খারাপ, কিন্তু আধিপত্যবাদী ভারতের সিনেমার কাহিনী ভালো, এটা উদাহরণ দিতে কাজে লাগে। তো এবং যারা এগুলা করছেন তারাও বলিউড দেখে দেখে শিখেছেন নিশ্চয়ই, না হলে কেন আপনি দেখেন এখানে অনেক ফ্লড আর্গুমেন্ট আছে। প্রথম হচ্ছে বড় প্রার্থী কি জিনিস? প্রার্থী হচ্ছে প্রার্থী, আমি আর আপনি একই ভোটারের কাছে গিয়ে ভোট চাইছি। ভোটে না জেতা পর্যন্ত আমি একজন পরাজিত প্রার্থী, জেতার পরে আমি জয়ী প্রার্থী। প্রার্থীরা সবাই সমান, একই নির্বাচন কমিশনের কাছে যায়। টাকাওয়ালা প্রার্থী কি বড় প্রার্থী? বড় দল থেকে যে আসে সে বড় প্রার্থী? সেটাই যদি হয় তাহলে ছোট প্রার্থীর আছে কি করতে, তাই না? নিজেরাই একজনকে বড় প্রার্থী বলছে। তো তাহলে ছোটরা, ছোটদের দল, ছোটদের প্রার্থী, ছোট প্রার্থী, টাকা পয়সা কম নাকি কি জানি না। একটা নিশ্চয়ই ক্রাইটেরিয়া থাকবে বড় প্রার্থী হতে গেলে। সাইজে বড়, গাড়ির সাইজ বড়। গাড়ির সাইজ তো আমি দেখি যত ছোট গাড়ির সাইজ তত বড়, এটা তো আনুপাতিক। মানে আপনি যত ছোট সাইজ হবেন আপনার গাড়ি আপনার চাইতে তত বড় লাগবে দেখতে। তো আমরা তো বড় গাড়ি কারা চড়ছে আমরা সেটা দেখতে পাচ্ছি। তাহলে প্রার্থী বড়, এটাও একটা ফ্লড আর্গুমেন্ট। এরপরে আসেন ঋণ খেলাপি। ঋণ খেলাপি নির্বাচন করবে না এটা আমরা সবাই চাই। যিনি প্রাইমারি ঋণ খেলাপি, ধরেন তারেক ঋণ নিয়েছে, তারেক আমাকে এসে বলেছে যে ব্যাংক তো গ্যারান্টার চায়, আপনি আমার গ্যারান্টার হন। তা আমি দেখি তারেক ভালো ব্যবসা করে, তারেক ঠিক মতো কাজ করছে, আমি তার গ্যারান্টার হয়েছি। মানে তারেক যদি কোনো কিস্তি পরিশোধ করতে না পারে অথবা ঋণটা পরিশোধ করতে না পারে, আমি তখন এই ঋণের দায় নিচ্ছি। কিন্তু ধরা যাক তারেকের ব্যবসা মধ্যপথে লস হয়েছে, হলে একটা বা দুইটা কিস্তি দেব, এটা চিন্তা করি তো আমি গ্যারান্টার হয়েছি। এই জন্য কিন্তু না যে আমি ঋণটা নিয়েছি। সুতরাং আমি তো ঋণ খেলাপি না, তারেক খেলাপি। আমি গ্যারান্টার হয়েছি তার। গ্যারান্টার হওয়া যদি অপরাধ হয়ে থাকে, জামানত হওয়া যদি মানে কারো জামিন হওয়া যদি অপরাধ হয়ে থাকে, সেটা তো ভুল কথা। গ্যারান্টার কখনোই ঋণ খেলাপি হবে না। ওনারা কিন্তু দাবি করেছেন গ্যারান্টারকেও ঋণ খেলাপি ঘোষণা করতে হবে। তো তারেক যদি কালকে চলে যায় কোথাও, বা তারেকের ব্যবসাটা নষ্ট হয়ে যায়, বা সে লস করে, বা কোনো কারণে সে নাই, হ্যাঁ, তাহলে আমি গ্যারান্টার ছিলাম সেই জন্য আমার সব অধিকার বন্ধ হয়ে যাবে। আমি গ্যারান্টি দিয়ে ভুল করেছি, বন্ধুর পাশে দাঁড়িয়েছিলাম একটা সময়, তখন তার ব্যবসা ভালো ছিল, ব্যবসা খারাপ হয়েছে, ব্যাংক আমার সাথে এসে কথা বলবে, আমি গ্যারান্টার, আমার সেই সম্পদ নাও থাকতে পারে। এবং আপনি জানেন তো বাংলাদেশে গ্যারান্টারের যে নিয়মটা, এটা খুব অদ্ভুত। গ্যারান্টারের এই সম্পদ আছে কি নাই সেটা ব্যাংক বিবেচনা করে না, দুইটা লোক গ্যারান্টি দিলে হয়। এবং এটাও জানবেন, স্বামীর জন্য প্রথম গ্যারান্টার হচ্ছে স্ত্রী। একদম, স্ত্রী পায় 2 আনা সম্পদ, সে স্বামীর পুরা ঋণের গ্যারান্টার হয়ে যায়। এটা কি করে হয়? এসব উদ্ভট নিয়ম কানুন, এগুলোই সুশীল সমাজরাই করেছিল। এখন যারা এই বিভিন্ন তত্ত্বাবধায়ক বিভিন্ন জায়গায় বসে আছেন না, এরাই সব আইন কানুন বানিয়েছিলেন। ফলে এই গ্যারান্টারকেও বাতিল করতে হবে, এটা আরেকটা ফ্লড আর্গুমেন্ট। এবার আসেন দ্বৈত নাগরিকত্ব। একটু আগে তারেক বলছিল না যে একটা সংস্কার কমিশন হয়েছে যেখানে সভাপতি কোনোদিন আসেন নাই, অর্ধেকের বেশি দলকে তারা ওখানে ডাকেনি নাই, অথচ সেই সব দল অনেকে নির্বাচন করছে, এবং উপদেষ্টারাও কেউ সেখানে যান নাই। এই সংস্কার কমিশনের যিনি প্রধান ব্যক্তি হিসেবে, যদিও তিনি উপপ্রধান, দায়িত্ব পালন করছেন, তারই তো দ্বৈত নাগরিকত্ব। দেশের সংবিধান বদলায় গণভোট করে ফেলতেছে যে সে দ্বৈত নাগরিক, কিন্তু তারা তো প্রার্থী না, জাতীয় সংসদে তো তারা যাবেন না। এবার আমাকে এই ব্যাপারটা শুনেন, দ্বৈত নাগরিক এসে সংবিধান বদলাইতে পারে, কিন্তু দ্বৈত নাগরিক নির্বাচনে দাঁড়াতে পারে না। এটা একটা অদ্ভুত আইন না? তাহলে জুলাই সনদের মধ্যে এটা দিতেন গণভোটে, যে দ্বৈত নাগরিকরা সবকিছু পারবে করতে বাংলাদেশে। না, ওনারা সংবিধান বদলাতে পারবেন, ওনারা আমাদের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে যেতে পারবেন,
ওনারা যা কিছু বলবেন সব ঠিকঠাক হবে, মানে ওগুলোতে কোনো ভুল নাই, শুধুমাত্র দ্বৈত নাগরিক হলে ইলেকশন করতে পারবে না। এবার একটা মজার ব্যাপার শোনেন, আমাদের নিয়মে আছে দ্বৈত নাগরিক শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচন করতে পারবে না, কিন্তু স্থানীয় সরকার নির্বাচন করতে পারবে। স্থানীয় সরকার নির্বাচন করতে পারবে কেন? ওইটা পোস্ট না, ওইটা জনগণের পোস্ট না, নির্বাচন না। তাহলে এই আইনটা তারা রেখেছেন কেন? যে দ্বৈত নাগরিক স্থানীয় সরকার দাঁড়াতে পারবেন, মেয়র হতে পারবেন, কিন্তু সংসদ সদস্য হতে পারবেন না। ঢাকা শহরের মেয়রের যে এলাকা, সেই এলাকায় 9টা সংসদ সদস্যের আসন আছে এক একজনের। তাহলে এই যে 8টা-9টা করে আসন সম্পন্ন এলাকায় একটা লোক দ্বৈত নাগরিক, উনি মেয়র হয়ে বসেন, এবং শুধু না, পূর্ণমন্ত্রীর মর্যাদাও পায়। তো দ্বৈত নাগরিক পূর্ণমন্ত্রীর মর্যাদা নিয়ে সরকারি সকল সুযোগ সুবিধা সংসদ সদস্য শুধু না, সংসদ সদস্যদের মধ্যে যারা আরেকটু আপগ্রেডেড মন্ত্রী, তাদের সুবিধা নিতে পারে, শুধু সংসদে দাঁড়াতে পারে না। এখন দ্বৈত নাগরিকত্বের অপরাধটা কি? বলা হয়েছে যে দ্বৈত নাগরিক আইন প্রণয়ন করেন যেহেতু, আচ্ছা, সেই জন্য এইটা তাদেরকে দেওয়া যাবে না। স্থানীয় সরকার তা আইন প্রণয়ন করে না। তাহলে এই যে সংস্কার কমিশন হয়েছিল, সেই সংস্কার কমিশনের প্রধান কি আইন প্রণয়ন করেন নাই? সবচেয়ে বড় আইনটা তো প্রণয়ন করেছেন গণভোটের আইনটাই, এটাই তো সংসদে নাই। তো দ্বৈত নাগরিক এটা পারে কেমনে? এরা যখন যেখানে যা কাজে লাগে তখন সেটা বলে দেয়। এটা হচ্ছে ওই যে শীতকালের ওয়াজের মতো, আপনি নিশ্চয়ই গল্পটা জানেন। একজন ওয়াজ করতেন আর কি, বলতেন যে শীতকালে গিয়ে উনি ওয়াজ করতেন, বলতেন যে মেয়েদের কাপড় দিয়ে যে কাঁথা সেলাই করে, এইটা ভালো না, এটা তো ঠিক না, মেয়েদের কাপড় পুরুষ কেন গায়ে দিবে? তো তখন সবাই কাঁথা গায়ে দাও বন্ধ করে নাই, কিন্তু ওনাকে কাঁথা দেয় নাই শীতের মধ্যে, কারণ উনি বলেছেন এটা ঠিক না। শীতে উনি অনেক কষ্ট পেয়েছেন। তো আরেক জায়গায় গিয়ে উনি বলেছেন যে অবশ্যই কাঁথা গায়ে দিতে হবে, গরমের মধ্যে তাকে সবাই কাঁথা দিয়ে দিয়েছে। কারণ এখন গরমের দিনে ওনারা শীতের দিনে গরমেরটা, এরকম অদ্ভুত অবস্থা তৈরি করেছেন তাদের মনের ইচ্ছা মতো। তো এখন তাদের মনের ইচ্ছা মতো দেশের সংবিধান বদলানোর আইন প্রণয়ন করা, গণভোটের আইন জারি করে গণভোট চালু করে দেওয়া, এই পুরা কমিশনের প্রধান একজন দ্বৈত নাগরিক। শুধু তাই না, এই সরকারের মধ্যে অনেক দ্বৈত নাগরিক আছেন। তারা যে উপদেষ্টা পদটি এনজয় করেছেন, সেই উপদেষ্টা পদ কি একই রকম পদ নয়? একাধিক আইন কি সংস্কার করা হয় নাই? একাধিক আইন কি প্রণয়ন করা হয় নাই? তাহলে আইন প্রণেতা দ্বৈত নাগরিক হতে পারবে না। তাহলে এখানে কেন দ্বৈত নাগরিকরা আইন প্রণয়ন করলো? আমি এটা নিয়ে একটু তারিক ভাই আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে প্রায় 2 ডজন, আমি কিন্তু দ্বৈত নাগরিকের পক্ষে না। আমি মনে করি কোথাও দ্বৈত নাগরিক এসে কোনো আইন প্রণয়ন করবে না, কোনো সরকারি পয়সা নিয়ে তারা কোনো কাজ করতে পারবে না। দ্বৈত নাগরিকত্ব অনেক ভালো কথা, ওনারা অনেক ভালো, তাদের কোনো কিছু নিয়ে আমার আপত্তি নাই, কিন্তু একজন দ্বৈত নাগরিকের আনুগত্য কোন দেশের প্রতি, এটা প্রমাণ করার কোনো সুযোগ নাই। এবং বিশেষ করে ইউরোপ আমেরিকায় যারা দ্বৈত নাগরিকত্ব নেন, সেখানে তাদেরকে একটা জায়গাতে ইয়েস বলতে হয়, সেটা হচ্ছে ওই দেশের সঙ্গে যদি বাংলাদেশের কোনো শত্রুতা হয়, তারা অবশ্যই ওই দেশের পক্ষ নেবেন, এবং এইটা সে ওথের মধ্যে থাকে, এইটা তাদের ওই প্রশ্নের মধ্যে থাকে, এবং ওই বিষয়ে রাজি না হলে নাগরিকত্ব দেয় না। বিশেষ করে আমেরিকা এবং ব্রিটেন সহ অন্যান্য যে দেশগুলি আছে, তারা কখনোই আপনাকে নাগরিকত্ব দিবে না যদি দুই দেশের সংঘাতে আপনি সেই দেশের পক্ষ না নেন। আমি তারেক আপনার কাছে একটু আসি, এই বিষয়টা নিয়ে প্রায় 2 ডজন প্রার্থী আসলে দ্বৈত নাগরিকত্ব তাদের আছে, কিন্তু ইসি তাদেরকে আর কি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগটা দিয়েছে, কিন্তু এটা নিয়ে স্পেসিফিক আইন নেই। যেমনটা আমরা তুষার ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে এবার এটা নিয়ে তো স্পেসিফিক কোনো আইন নেই যে দ্বৈত নাগরিকরা অংশ নিতে কেন পারবেন না, বা পারবেনই বা কেন। আপনার আসলে মন্তব্যটা কি? যারা আপনার জামাতের একজন আইনজীবী সে ব্রিফ করছিল, তাদের প্রায় 4 থেকে 5 জনের দায়িত্বে সে ছিল, দ্বৈত নাগরিকের বিষয়ে সে শুনানি করছে। সে ওখান থেকে বের হয়ে আলহামদুলিল্লাহ বলছিল তাদের দ্বৈত নাগরিকের যে ইস্যুটা ছিল তাদের সবারটাই সলভ হয়ে গেছে। তো এইটা ওই কয়েকজনের দায়িত্ব সে পালন করছিল, বাট আরও তাদের আছে এইরকম। তো তাদের ক্ষেত্রে এই আসিফ নাহিদ কিন্তু কোনো বক্তব্য দেয়নি, ঠিক আছে, কারণ তাদের জোটের সঙ্গী, এবং সঙ্গী যেহেতু আছে ওরা জঙ্গি হলেও সমস্যা নাই। তো তাদের দ্বৈত নাগরিকত্ব এখানে খুব ভালো লাগছে, ওইটাও বিষয় না। এই জুলাই গণ অভ্যুত্থানের পরে যে সরকারটা গঠন হলো, এগুলো তো অনেক, আমরা তো বিরোধিতা করি নাই যে কেন বিদেশ থেকে একজনকে নিয়ে আসছে, কেন দ্বৈত নাগরিকতা একজনকে উপদেষ্টা বানিয়েছে, আমরা তো কখনো বলি নাই। আমরা রাষ্ট্রের প্রয়োজন হয়েছে মনে করেছি।
আমি মনে করি যে আমাদের বাংলাদেশের অনেক নাগরিক রাজনৈতিক কারণে বিভিন্ন দেশে অ্যাসাইলাম গ্রহণ করে এবং সেই গ্রহণের প্রক্রিয়ায় তারা ওই দেশের সিটিজেনশিপ বা এরকম একটা ইস্যু থাকে, তখন তারা সেটা গ্রহণ করে। তো আমাদের এখানে নির্বাচনের ক্ষেত্রে যেটা হয়, সে দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করার আবেদন করে, জি। এরপরে নির্বাচন করে এবং একটা প্রক্রিয়ায় সে দ্বৈত নাগরিকত্ব সে স্যাক্রিফাইস করে ফেলে। ঠিক আছে, এখানে যে সমস্যা সেটা হলো যে দ্বৈত নাগরিকত্ব সে যদি নির্বাচনে আপনার হলো হেরে যায়, দেখা যাচ্ছে তখন সে আবেদনটা আবার ক্যান্সেল করে দ্বৈত নাগরিকত্ব রেখে আচ্ছা, দেয়। এই জন্য আবেদন পত্র গ্রহণ করা হচ্ছে না, যে আবেদন শুধু হ্যাঁ। করেছে সেটি গ্রহণ করা Cancel হচ্ছে করে না, নিয়ে আসতে হ্যাঁ, ক্যান্সেল ক্যান্সেল করে করে নিয়ে নিয়ে আসতে আসতে হবে। হবে। কিন্তু ক্যান্সেলের প্রক্রিয়াটা একটু সময় সাপেক্ষ, কিন্তু যে দিলেন এখন হয়ে গেল, বিষয়টা এরকম না। কিন্তু আপনাকে একটা কথা বলি, ধরেন একজন দ্বৈত নাগরিকত্ব ক্যান্সেল করছে এবং সে 5 বছর এমপি হয়েছে, তাহলে আবার সে ভবিষ্যতে যায় দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করতেছে। ঠিক আছে, আমরা কি ঠেকাতে পারবো কোনো এমপিকে যে এমপি পদ শেষ হওয়ার পরে সে আরেকটা নাগরিকত্ব নিচ্ছে? আমার কাছে যেটা মনে হচ্ছে, এইবারও অনেক প্রবাসী ভাই, বড় ভাই যারা বিভিন্নভাবে সম্পদশালী বড় ব্যবসা করে বিদেশে বাংলাদেশে নির্বাচন করতে চেয়েছিল, এবং তারা শুধুমাত্র এই দ্বৈত নাগরিকত্ব ইস্যু এবং এই দুশ্চিন্তা থেকে বাংলাদেশে নির্বাচনে অংশগ্রহণ করতেও পারেনি। ঠিক আছে, আমার প্রশ্ন হলো কেউ পারবে কেউ পারবে না, এটা কেন হচ্ছে? এই যে দ্বিতারিতা, এটা রাজনৈতিকভাবে ফাঁকা মাঠ তৈরি করার জন্য একটা জায়গা, খুব স্পেসিফিকলি কয়েকটা জায়গায় তারা কাজ করতেছে। একটা হলো নাহিদের আসনে কাজ করতেছে, নাহিদকে ডক্টর ইউনূস মানে তারা গোলকিপার ছাড়া ফাঁকা মাঠে গোল দিয়ে এমপি বানাতে চায়। আর ওদিকে হাসনাতকে নিয়ে কাজ করতেছে, হাসনাতের আসনে আজকে অডিও ফাঁস হয়েছে একটা, হাসনাত কিভাবে নির্দেশনা দিচ্ছে, কথা বলতেছে যে মঞ্জু সাহেবের আসন এটা কিভাবে খালি করতে হবে এবং এটা ফাঁকা হচ্ছে, তার গল্পগুলো আমরা শুনতেছিলাম একটা অডিওতে। তো এইটা একটা কনস্পিরেসি। ডক্টর ইউনূস যেই স্টেটমেন্টটা দিয়েছে এটা শপথ ভঙ্গের একটা স্টেটমেন্ট। তিনি বলেছে ছাত্ররা মানে তাদের কথা বলছে যে তারা নির্বাচনে জিতবে, সংসদ সদস্য হবে এবং মন্ত্রীও হবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন, মন্ত্রী কারা হয়? যারা সরকারে যায়, তাই না? জি। তাহলে সরকারের না গেলে সে কি মন্ত্রী হওয়া বাংলাদেশে সম্ভব এখানে? তুষার ভাই, তাহলে তার মানে ডক্টর ইউনূস কি মিন করতেছে জামাত ক্ষমতায় যাবে? জি, দর্শকও আপনাদের কাছে আসলে প্রশ্ন রাখতে চাই, আমি একটু তাহলে দর্শকের তার প্রশ্নে মানে আসতে উনি চাই। জি কি হয়ে কাজ করছে? জি, তাই না? একজন দর্শক আছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলমগীর হোসেন, আমার বাসা ঢাকা মোহাম্মদপুরে। আমার প্রশ্নটা হলো যে সরকারে যারা আছে, যে উপদেষ্টা যারা সবাই আছে, দেখতেছি তারা খুব গণভোট নিয়ে অতি আগ্রহ, যেখানে যারা রাজনৈতিক দলগুলো আছে সেই দলগুলো কিন্তু এত আগ্রহী না। আসলে ওই ভোটটা পাস হইলে জনগণের লাভ হবে না সরকারের লাভ হবে, মানে এইটা আমরা তো জনগণরা বুঝতে পারতেছি না। বা আমি একজন ভোটার, আমার এই যে আমতারেক ভাই যিনি আছেন, ওনার যে আসন সেই আসনের আমি একজন ভোটার। তো আমার কথাটা হইলো যে এই যে গণভোটটা, এই গণভোটটা নিয়ে সরকার এত অতি আগ্রহ, যেমন আজকে একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে, এটা আমরা ধরে নিয়েছিলাম যে দেশের সার্বিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতির বিষয়ে হয়তো আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এমন কোনো কিছু কথা বলবেন যে কথার পরিপ্রেক্ষিতে দেশের যে সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধান হবে। কিন্তু যেটা দেখলাম যে উনি দরজা খুলে যাবে, মানে হাবট দিলে দরজা খুলে যাবে, এটা ওই আলাউদ্দিনের যে চেরাগ প্রদীপ ওরকম আর কি, মানে রাতে দেখবে একরকম, সকালে উঠে দেখবে আর রকম হয়ে গেছে। কিন্তু এই কথাগুলোর তো কোনো যুক্তি, কোনো অর্থ আমরা যারা সাধারণ জনগণ, সাধারণ ভোটার খুঁজে পাইতেছি না। আরেকটা প্রশ্ন হলো যে বিগত সরকার, তাদের মধ্যে দ্বৈত নাগরিক ছিল, তাদের মধ্যে দুর্নীতিবাজ ছিল, অর্থ পাচারকারী ছিল, মামলার আসামি ছিল। এখন তো তারা ভোটাররা আছে, কিন্তু তারা ওই লেভেলে যারা, তারা কিন্তু কেউ কার্যত মাঠে বা দেশে নাই। তো এখন কেন আমাদের নির্বাচনে এত দ্বৈত নাগরিক প্রার্থী, এত ঋণ খেলাপি প্রার্থী, এত মামলার আসামি, এই বিষয়গুলো যদি একটু আলোচনা করতেন। একজন দর্শক ছিলেন, তিনি দুটি প্রশ্ন করেছেন, প্রশ্নগুলো নিশ্চয়ই আপনার মনে আছে, তারপর আমি ছোট করে যদি একটু বলি। তিনি বলেছেন যে এই যে গণভোটে সরকার আগ্রহী, কিন্তু অনেক রাজনীতিবিদ সেভাবে আগ্রহী দেখা যাচ্ছে না, সরকার এটা হ্যাঁ ভোটের জন্য প্রচারণা করছে, এটাকে আসলে আলাদিনের চেরাগ কিনা, তিনি আরেকটু বড় করে করেছে সেই প্রশ্নটি। আর দ্বিতীয় জন বলেছেন যে বিগত সরকারের সময় আমরা দুর্নীতিবাজ দেখেছি, ঋণ খেলাপি দেখেছি এবং অর্থ পাচারকারী দেখেছি, দ্বৈত নাগরিকত্ব দেখেছি, কিন্তু এখন কেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি আবারও? কোনো সংস্কারই তো সর্বশেষ সংস্কার না, এটা তো এরকম না যে এই যে হলো আর কোনোদিন হবে না। অতএব সংস্কার কোনোদিনই আলাদিনের চেরাগ না, বরং সংস্কারকে চেরাগ মনে করলে এটা অসুবিধা হবে। এই যে বলা হচ্ছে একটা দরজা খুললে পরে সেটা ভালো দরজা, আরেকটা দরজা খুললে সেটা আসলে অন্ধকার বা কিছু, জানি না কে কি বলছে। কিন্তু দেখেন এই ম্যাট্রিক্স ছবিটার মতো আমার কাছে মনে হচ্ছে, মরফিয়াস আসে,
তারপরে কিয়ানু রিভস নিও চরিত্রে থাকে, তাকে একটা ব্লু পিল একটা রেড পিল সাথে। ব্লু পিল হচ্ছে একটা ফ্রিডম, আর রেড পিল হচ্ছে সিস্টেম। তো জনগণ কি এই অবস্থায় আছে যে আপনি একটা দরজা দেখিয়ে বলে দেবেন এটা দিয়ে ঢুকলে ভালো, এটা দিয়ে ঢুকলে খারাপ? এই জন্যই তো আমি বারবার বলি, আমরা তো বারবার ওনাকে বিশ্বাস করেছি। উনি যখন বলেছিলেন দারিদ্র জাদুঘরে যাবে, আমি জাদুঘরে গিয়ে দারিদ্রকে খুঁজেছি, আমি জাদুঘরে গিয়ে কোনো দারিদ্র দেখতে পাইনি, বরং জাদুঘরে হচ্ছে সবচেয়ে বেশি সম্পদশালী জায়গা। মানে ওইখানে ছোট ছোট পাথরের দাম ওর 100 কোটি টাকা, কারণ ওগুলো অনেক মূল্যবান। আমি তো জাদুঘরে দারিদ্র খুঁজে পাই নাই। তারপরে আমি গেলাম হচ্ছে এই কি বলে 3-0 খুঁজতে। আমি দেখলাম বাংলাদেশে গত 18 মাসে দারিদ্র বেড়েছে, বেকারত্ব বেড়েছে, বিদেশি বিনিয়োগ কমেছে, এবং এমিশন বা ধোঁয়া বের হওয়া সেটাও বেড়েছে, ধোঁয়ার পরিমাণ কমে নাই। যার জন্য সরকারকে একটা নির্দেশ দিতে হয়েছে, শীতের মধ্যে যারা আবর্জনা আগুন দিবে সেটা ঠিক না। এবং এই সরকারের সময় আরও একটা মজার জিনিস হয়েছে, একটা ছাত্রদের অনুষ্ঠানে বিনামূল্যে সিগারেট বিলি করা হয়েছে। একদম তো অতিরিক্ত। এমিশন কমলো কোথায়? উল্টা মানুষের মুখ দিয়ে ধোঁয়া বাড়িতে শুরু করছে। জি, তো এখন যদি বলেন যে উনি যে একটা দরজা খুলে দিলে ওই দরজার মধ্যে ওই পারে কিছু একটা আছে, আগের বছর গানটা শুধু গাইতে পারি, ওই যে এখন অনেক রাত, তারপরে হচ্ছে দরজার ওপাশে, দরজার ওপাশে, দরজার ওপাশে না যাওয়া পর্যন্ত আপনারা বা আমরা কেউই টের পাবো না আসলে ওই পারে কি আছে। জি। আর পরেরটা যেটা বলেছেন, এই যে ঋণ খেলাপি, তাহলে এখন কোথা থেকে আসছে? অসৎ লোক, এই যে গ্যারান্টার, তারপরে হচ্ছে দ্বৈত নাগরিক, তাহলে এগুলো কোত্থেকে আসছে? দেখেন, বাংলাদেশের যে পতন হয়েছে, এই পতন কিন্তু একপাক্ষিক পতন না, এটা একটা সামগ্রিক পতন। সেই পতনের মধ্যে আমরা সকলেই আছি, কেউ একটু দেরিতে পতিত হচ্ছে, কেউ একটু আগে পতিত হয়েছি। ব্যাপারটা এরকম। এই যে খেলাপি সংস্কৃতি, এটা যায় নাই। কেন যায় নাই? কারণ এই খেলাপিকৃত লোকেরাই টাকা পয়সার মালিক হয়েছেন, বিনিয়োগের নামে মানুষজনকে লুটপাট করেছেন, লুটপাট করে সেই টাকা দিয়ে তারা বাণিজ্য করেছেন। এবং এখনো আপনি অতীতের সরকারে কি করতো এটা মনে হয় জানেন। তারা একটা নিয়ম করেছিল 2% দিলে পরে খেলাপি ঋণ রিশেডিউলড হয়ে যাবে, রিশেডিউল হয়ে মেয়াদ বাড়িয়ে তারা আর খেলাপি থাকবেন না। তো নির্বাচনের আগে তারা একজন আরেকজনের ব্যাংকের থেকে লোন নিয়ে ওই 2% শোধ করে দিতেন, দিয়ে তারা দাঁড়িয়ে যেতেন, দাঁড়িয়ে আবার পাশ করার পর আবার খেলাপি হয়ে যেতেন। তো এইসব নিয়ম কানুন এই বাংলাদেশেই হয়েছে, এই আমাদের প্রতিষ্ঠানগুলি এগুলি তাদেরকে করতে দিয়েছে, এবং সেই নিয়ম থেকে আমরা এখনো বের হই নাই। ফলে এই যে খেলাপিয়ালা কোত্থেকে এলো, অসৎ লোক কোত্থেকে এলো, তারপরে এই নির্বাচনের রীতিভঙ্গকারী লোকজন কোত্থেকে এলো, এই প্রশ্ন করতে গেলে আমার আবার ওই প্রশ্নটা করতে হবে, যারা নতুন বাংলাদেশ গড়বে বলে 300 আসনে প্রার্থী দেওয়ার লোভ আমাদেরকে দেখিয়েছিল, তারা কেন 30টা আসনে 270টা আসনের স্বপ্ন বিক্রি করে দিল? তারা কেন নতুন বাংলাদেশের স্বপ্ন বিক্রি করে দিয়ে তারা এমন এক বাংলাদেশ গড়ে তুলতে গিয়েছে, যেই বাংলাদেশে তারা যে দলগুলির সঙ্গে সমঝোতা করেছে, সেই দলগুলির সাথে তাদের আদর্শ নীতি উদ্দেশ্য কোনো কিছুর মিল নাই। শুধু জেতার জন্যই যদি ঐক্য করতে হয়, যদি আসনের লোভেই ঐক্য করতে হয়, তাহলে সেই লোভের বাংলাদেশে আবার তৈরি করার চেষ্টা করা হচ্ছে। নির্লোভ মানুষের জন্য এই বাংলাদেশ আর নাই, সৎ মানুষের জন্য এই বাংলাদেশ আর থাকছে না এবং থাকবেও না। জি, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। জনাব তারেক, আপনার কাছ থেকে একটু জানি যে বাংলাদেশে তো এখন রাজনীতিতে, নির্বাচনের রাজনীতিতে দুটো দল, দুটো জোট আসলে মূলত আসলে আগাচ্ছে সামনের দিকে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে জামাত নানা কৌশলে আগাচ্ছে। তারা বলছে যে তারা আসলে শরিয়া ভিত্তিক যে আইন সেটিতে দেশ চালাবে না, তারা বলেছে যে প্রচলিত যে আইন সেটাতেই দেশ চালাবে। জামাত কি এভাবে এগিয়ে যাচ্ছে ভোটের নির্বাচনের যে প্রচারণা সেটিতে? জি, অনেক ধন্যবাদ। জামাত যতটুকু ওরা কৃত্রিমভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভাড়া করা আইডির মাধ্যমে তার চেয়ে কয়েক গুণ বেশি দেখায়, এবং আমি যখন নির্বাচনী ক্যাম্পেইন করছি আমি মাঠ পর্যায়ে জামাতের অস্তিত্ব 1% 2% এরকম দেখছি। ঢাকা 12 আসনের কথা বলছি, বাস্তবে তাদের ওই অস্তিত্বটা নাই। সমন্বিতভাবে তারা একসঙ্গে একটা শক্তি দেখায় হয়তোবা, কিন্তু মাঠ পর্যায়ে ঢাকার বাইরের চিত্রটা কেমন? ঢাকার বাইরের চিত্র আরও দুর্বল, ঢাকাতেই তারা একটু ভালো। এই ভালোর যদি এই অবস্থা, তাহলে অন্য জায়গায় কি? আর ঋণ খিলাপি বিষয়ে আমি একটু ছোট করে বলতে চাই, বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে সবচেয়ে বড় খেলাপি হলো জামাতে ইসলাম নিজে। পুরা দলটা একটা ঋণ খেলাপি। কিভাবে? এদের যে ইসলামী ব্যাংকটা আছে, এই ইসলামী ব্যাংক কিন্তু দেউলিয়ার পর্যায়ে ছিল, জনগণের টাকা ব্যাংকে রেখেছিল, সেই টাকা ব্যাংক থেকে হাওয়া হয়ে গিয়েছিল। পরে বাংলাদেশ ব্যাংক টাকা প্রিন্ট করে দেওয়ার পরে ইসলামী ব্যাংক রক্ষা পাইছে। তাহলে ইসলামী ব্যাংক যদি জামাতের হয়, জামাতের লোকেরা বা জামাতে ইসলামের যে ব্যাংক, সেই ব্যাংক যদি জনগণের আমানত খেয়ে ফেলে, এবং এদের অদ্ভুত, এদের একটা গ্রুপ মানে আছে, রাজশাহীর একটা নাবিল গ্রুপ নাকি, এরা অত্যন্ত ধূর্ত। জামাত ইসলামের অর্থনৈতিক কাঠামোটা এত সুন্দরভাবে গোছানো যে আপনি মানুষ এখানে টাকা
রেখে সুদ খায়ও মনে করবে সওয়াব হচ্ছে, এরকম একটা অবস্থা। আবার এখান থেকে টাকা নিয়ে সুদ দিলেও মনে হবে এটা সওয়াব নিচ্ছে। তারিফ ভাই, আপনার মনে এবং আছে কিনা জামাত কিন্তু অস্বীকার করেছে যে ইসলামী ব্যাংক তাদের ব্যাংক? না, ওই যে ইসলামী ব্যাংক তাদের ব্যাংক বলছে না, আবার এরা তো পুরোপুরি আপদমস্তক একটা মুনাফিক টিম। দেখেন, এরা যখন বিএনপি থেকে অভিযোগ দেওয়া হলো যে ইসলামী ব্যাংকের কর্মচারীদেরকে এই ভোট কার্যক্রমে যুক্ত করা যাবে না, তখন কিন্তু জামাত ইসলামের গায়ে তেল পড়ার মতো ছ্যাক করে উঠছে, এই কি হইল। তখন তারাই আবার বলে যে জামাত ইসলাম তাদের ব্যাংক না, সুতরাং এটাকে ভোট কার্যক্রমে নেওয়া যেতে পারে। দেখেন, মানে ঠাকুর ঘরে কে আগে থেকে লাভ দিয়ে উঠে বলতেছে যে আমি তো কলা খাইনি, এরকম একটা অবস্থা। আবার ওদের আমির যে আছে সে আর একটা আপডেট লেভেলের মুনাফিক, এবং সে বলতেছে যে ইসলামী ব্যাংক জামাত ইসলামেরই, এটা জামাতের কোলেই ছিল, আবার জামাতের কোলে ফিরে এসেছে। এই যে সামগ্রিক এদের অবস্থাপনা, এবং এরা এইরকম একটা ব্যবস্থাপনা তৈরি করছে বাংলাদেশের ভিতরে যে সাধারণ নাগরিকদের দলমত নির্বিশেষে সবার অর্থ এই ব্যাংকে রাখতে পারবে, কিন্তু চাকরি করার ক্ষেত্রে বা বেনিফিট লাভের ক্ষেত্রে শুধুমাত্র এদের আশীর্বাদের মধ্যে যারা থাকবে, এদের দলীয় পরিচয় যারা থাকবে, তারা এখান থেকে নেবে। এবং এখানে যারা চাকরি করে তারা যে বেতন পায় সেই বেতনের 5% জামাতি ইসলামের কোষাগারে দিতে হবে। অর্থাৎ একটা ব্যাংক খুলে সেই ব্যাংকে তাদের লোকদেরকে চাকরি দিয়ে সেখান থেকে দলীয় ফান্ডে টাকা নেওয়ার একটা ব্যবস্থাপনা করছে। একটা প্রত্যক্ষ চাঁদাবাজি। বাংলাদেশে প্রাতিষ্ঠানিক চাঁদাবাজি যদি আমরা বলি, ইসলামী ব্যাংক জামাতে ইসলাম তাদের চেয়ে বড় চাঁদাবাজ কেউ নাই। এবং যদি ঋণ খেলাপি বলি, পুরো দল হিসেবেই ইসলামী ব্যাংক এবং জামাত ইসলাম একটা ঋণ খেলাপি দল। নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর কথা বলা হচ্ছে যে বিগত দিনের মতো পাতানো নির্বাচন মানবে না জামাত, এরকম কোনো লক্ষণ কি দেখতে পাচ্ছেন? জামাত নিজে একটা ষড়যন্ত্রকারী। আমি দেখিয়েছিলাম যে ব্যালট পেপারে, পোস্টাল ব্যালটে আমাদের বর্ণমালার ক্রম ক খ গ ঘ লেফট থেকে রাইট সাইডে যায়, কিন্তু তারা ক খ গ ঘ আপ থেকে ডাউন করছে। আপ থেকে ডাউন যায় ক্রমিক নাম্বার 1 2 3 4 এভাবে, কিন্তু তারা ক খ গ ঘ এটা আপ থেকে ডাউন দিয়েছে। এটা একটা প্রতারণা। এবং জামাতে ইসলাম যে অভিযোগগুলো করে তারা নিজেরা চুরি করবে এবং আগে থেকে ভিকটিম সেজে থাকার একটা প্রক্রিয়া এটা। এবং আপনার হলো সামগ্রিকভাবে এই পুরা টিমকে সময় অনেক কম। আমি যদি বলি যে এরা না ইসলাম মানে, না দিন মানে, না আইন মানে, রাষ্ট্র মানে, এরা একটা মব বাহিনী যারা মবের মাধ্যমে সব কিছু অর্জন করতে চায়। এরা আল্লাহ রাসূলের সুন্নত মানে না, কিন্তু গোলাম আজমের সুন্নত মানে। গোলাম আজম যেভাবে প্রতারণা করে নিজের নামে অধ্যাপক লিখতো, এদের অনুসারীরা আছে যারা, এরা কলেজে ঢুকলেই মানে লেকচারার কিন্তু অধ্যাপক হয়ে যায়। এই হলো এদের সামগ্রিক অসংখ্য অবস্থা। ধন্যবাদ। আমি তুষার ভাই, আমরা আসলে প্রশ্নটা করে ফেলি, সেটা হচ্ছে রাজনৈতিক যে আমরা গণতন্ত্রের কথা বলছি, যার জন্য আমাদের এত আয়োজন, কিন্তু অর্থনৈতিক গণতন্ত্রের কথা আমরা বলি না, সেই পথে হাঁটিও না। শুধুমাত্র রাজনৈতিক গণতন্ত্র মানুষের জীবনে আসলে কতটা সুফল বয়ে আনে? আসলে আনে না, কেননা এই রাজনীতিও আরেক ধরনের বৈষম্য তৈরি করে। পয়সাওয়ালারা এমপি হয়, ক্ষমতাওয়ালারা এমপি হয়, এমনকি আমাদের তরুণরা পর্যন্ত বড় গাড়ি, বড় বাড়ি এইসবের স্বপ্ন দেখতে শুরু করে। এমপি হওয়ার আগেই বড় গাড়িতে উঠে বসে গিয়েছে। এবং এই যে লোভের রাজনীতি আসলে বাংলাদেশে খুব একটা কমে নাই। ফলে আমাদের রাজনীতি গণতন্ত্র এনে দেয় ঠিকই, কিন্তু এই গণতন্ত্র পরিপূর্ণভাবে আসতো যদি বৈষম্যহীন গণতন্ত্র হতো। অর্থের বৈষম্য, শিক্ষার বৈষম্য, চাকরির বৈষম্য, মানুষের অধিকারের বৈষম্য যদি কমতো। এখন এইটাকে বন্ধ করার একটাই উপায় আছে, জনগণকে ভোট দিতে আসতে হবে, ভোট দিয়ে ভালো মানুষকে নির্বাচিত করতে হবে, এবং তার ভোট যেন ঠিক মতো গোনা হয় এটা নিশ্চিত করতে হবে। এবং এই ভোট যদি ঠিক মতো গোনা না হয়, তাহলে গণভোটই বলেন আর জনভোটই বলেন আর সংসদের ভোট বলেন আর যে কোনো জায়গায় বলেন, কোনোটাই প্রকৃত গণতন্ত্র এনে দিবে না, এবং কোনোটাই ফ্যাসিবাদের উত্থানকে ঠেকিয়ে রাখতে পারবে না। ধন্যবাদ। ফ্যাসিবাদের উত্থান ঠেকানোর একটাই উপায়, সেটি হচ্ছে জনগণকে দলে দলে এসে ভোট দিতে হবে, ভোট কেন্দ্র পাহারা দিতে হবে, এবং এই ভোট যেন কেউ আগে থেকেই গুনে রেখে কাগজে লিখে রাখতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। অসংখ্য ধন্যবাদ দুজনকে আমাদের আয়োজনে যুক্ত হবার জন্য।